স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি গ্যাস সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া। তুলে ধরছি ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর তথ্যচিত্র। ব্রাহ্মণবাড়িয়া জেলা সৈয়দ মাহমুদ যে এলাকায় বসবাস করতেন তার নামানুসারে কাজীপাড়া কাদির একটি রূপ নামকরণ করা হয় এবং তার মাজার বা সমাধি সেখানেই রয়েছে। কথিত আছে তাকেই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া হওয়া নিয়ে স্থানীয়দের মাঝে অনেক মতভেদ আলোচনা থাকলেও সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য আলোচনা হল কোনো এক সময় ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর সনাতন ধর্মের মানুষ বসবাস করত। তৎকালীন এই অঞ্চলের রাজা সুদূর কলকাতা থেকে এখানে বেশ কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে পাঠান বসবাসের জন্য। সেখান থেকেই এই এলাকার নাম হয় ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে থাকা এ জেলার বিভিন্ন উপজেলায় রয়েছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত। যারে যারে ওরে যারে পাখি ওরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখে যারে। এই বিদ্যালয়টি রয়েছে বর্ণাঢ্য ইতিহাস। ব্রাহ্মণবাড়িয়া শহরের কয়েকজন মুসলিম কৃতি পুরুষ ও সমাজসেবক 1910 সালের 3 মার্চ জর্জ মাইনর ইংলিশ স্কুল নামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। এই এলাকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ জেলার শহর থেকে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু আধুনিক এবং নান্দনিক ভবন নির্মাণ করেছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী প্রকৌশলী আবু সালে মোহাম্মদ নুরুন্নবী সাহেবের সাথে। আমাদের ইঞ্জিনিয়ারিং সেটআপ আছে, আমাদের এখানে আমরা নির্বাহী প্রকৌশলী আছি, আমি এখানে আমার সহকারী প্রকৌশলী থাকেন, আমার উপসহকারী প্রকৌশলী আছেন। ওনারা আমাদের সাইট মানে সার্বক্ষণিক মনিটরিং করেন আমাদের সাবস্ট্রাকচারের কাজ। সেখানে যখন ঢালাই কাজ শুরু হয় আমি নির্বাহী প্রকৌশলীকে রড চেক করি, মানে ড্রয়িংয়ে যখন সাপোজ বেজে 20টা রড আছে, ড্রয়িং সংখ্যা উল্লেখ থাকে, ওই 20টা রডে আমাদের দেওয়া হয়, এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই। ইভেন যেসব প্রতিষ্ঠানে আপনারা কাজ করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরাও জানে? হ্যাঁ, সংশ্লিষ্টরা জানে এবং আমাদের এখানে একটা লোকাল সুপারভিশন কমিটি আছে। এখানে সুপারভিশন কমিটিতে আছেন আমাদের সংশ্লিষ্ট উপজেলার ইউনো মহোদয়ের একজন প্রতিনিধি থাকেন, আবার আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি এটার প্রতিনিধি, এবং লোকালি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থাকেন এবং উনি কমিটি করে দেন ওনার স্কুলের শিক্ষকদের দিয়ে, এবং ওনারা সার্বক্ষণিক এটা কাজ দেখাশোনা করেন। ভবনটি নির্মাণের ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে আরও গতি বেড়েছে বলে অধ্যক্ষ মহোদয় মনে করেন। দর্শক, আমি কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ
খন্দকার জামিউল আক্তারের সাথে। এই যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ স্থাপিত হয়েছে 1965 দিকে। 97 সালে একটা প্রকল্পের মাধ্যমে এটাকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষা কার্যক্রম ভোকেশনালে রূপান্তরিত করে এবং এখানে এটাকে 2004 সালে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এটাকে সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে উন্নীত করা হয়। যেহেতু আমাদের আসন সংকুলন হচ্ছিল না, ছাত্রদের দক্ষতা উন্নয়নের সুযোগ সুবিধা সীমিত হয়ে গিয়েছিল, এই জন্য 64টি টেকনিক্যাল স্কুল কলেজের সক্ষমতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই ভবনটি নির্মিত হয়। আমাদের এই কারিগরি শিক্ষার সম্ভাবনা কতটুকু? আমরা জানি যে এটা এখন মধ্যম আয়ের দেশ এবং এখানে কারিগরি শিক্ষার যুগোপযোগী করতে হবে আমাদের অপরিসীম এটা। এবং আমরা আমাদের সবচেয়ে বড় আয় হলো আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের আয়। এবং এই রেমিটেন্স যোদ্ধাদের আয় যদি আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে এই রেমিটেন্স যোদ্ধা আমরা বাইরে পাঠাতে পারি, তাহলে আমাদের এই আয়টা এখন যা আছে তার থেকে কমপক্ষে 20 থেকে 30 গুণ বেড়ে যাবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে। দর্শক, আপনারা দেখছেন প্রামাণ্য অনুষ্ঠান সোনালী প্রান্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব প্রান্তে তিতাস নদীর উপর। আপনারা আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন ওইটিও তিতাস নদীর উপর নির্মিত ব্রিজ, আর যেখানটা দাঁড়িয়ে আছি এটিও তিতাস নদীর উপর বিশাল একটি ব্রিজ। চলুন এর উপর কিছু তথ্য দেখে আসি। এটি গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর। বিশিষ্ট ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের স্মৃতি বিজড়িত এলাকায় তার জন্মস্থানে গোকর্ণঘাট গ্রামে তিতাস নদীর তীরে এই বিদ্যালয়টির অবস্থান। এলাকার বিশিষ্ট ব্যক্তিরা 2010 সালে বিদ্যালয়টি স্থাপন করেন। তিতাস নদীর কূল ঘেঁষে প্রাকৃতিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি যেভাবে দাঁড়িয়ে আছে তা যেন অযত্ন, অভাব, অনটনে বড় হওয়া ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণ প্রতিচ্ছবি। মাটিঘাসা মানুষদের আন্তরিক চেষ্টায় বিদ্যালয়টি দাঁড়িয়ে থাকলেও নদীর তীরের মানুষজন যেভাবে জীবন সংগ্রামের ভেতরে টিকে থাকে, বিদ্যালয়টি সেভাবে টিকে আছে। দর্শক, আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর উপর। এই তিতাস নদীকে কেন্দ্র করে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণ সৃষ্টি করেছে তিতাস একটি নদীর নাম। অদ্বৈত মল্ল বর্মণ কেবল একটি উপন্যাসের জন্যই বাংলার সাহিত্যের স্মরণীয় সাহিত্যিক হয়ে উঠতে পেরেছেন অদ্বৈত মল্ল বর্মণ।
তাঁর তিতাস একটি নদীর নাম উপন্যাস বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সংযোজন। 1914 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট গ্রামে এক মালো পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পিতামাতাকে হারান, ফলে অদ্বৈতের শৈশব কাটে নিঃসঙ্গ অবস্থা। ওই সময় ব্রাহ্মণবাড়িয়া মানুষের আর্থিক সহায়তায় তার জীবন এগিয়ে চলে। তাদেরই প্রচেষ্টায় তিনি 1933 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। এখানে ভর্তি হলেও তিনি আর আইএ পরীক্ষা দেননি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পড়াশোনার সমাপ্তি ঘটে। এই সময় অর্থ উপার্জনের তাগিদে 1934 খ্রিস্টাব্দে চলে যান কলকাতায়। পরে 1937 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত পরিচালিত সাপ্তাহিক নবশক্তি পত্রিকার সহ সম্পাদক হিসেবে তিনি যোগ দেন। যুক্ত হয়েছিলেন বিশ্বভারতীয় সংগঠনে। এর মধ্যে তার লেখালেখির কাজও চলমান থাকে। 1950 খ্রিস্টাব্দে লেখক হঠাৎ যক্ষা রোগে আক্রান্ত হন এবং মাত্র 37 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 5 বছর পর তিতাস একটি নদীর নাম উপন্যাসটি প্রকাশিত হয়। সেই সৃষ্টিতেই তিনি অমর হয়ে আছেন। আমরা গিয়েছিলাম তার জন্মভিটা গোকর্ণঘাট গ্রামে। নাসিরনগর উপজেলা এটি একটি হাওর বেষ্টিত উপজেলা। কথিত আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের গৌরগোবিন্দ রাজার রাজ্য আক্রমণ এবং ইসলাম ধর্ম প্রচারের জন্য যাওয়ার পথে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন এখানে অবস্থান করেছিলেন। তার নামানুসারে এই এলাকার নাম নাসিরনগর রাখা হয়। প্রথমে থানা এবং পরবর্তীতে নাসিরনগর উপজেলার নামকরণ করা হয়। এটি নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। হাওর বেষ্টিত এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। নবীনগর উপজেলা এটি একটি নদী বিধৌত উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর একটি প্রাচীন জনপদ। নবীনগর নামকরণ নিয়ে মতবিভেদ রয়েছে, তবে ইংরেজ শাসনামলে ভারতবর্ষের প্রথম ম্যাপ রোনাল্ড রে প্রণীত মানচিত্রে নবীনগরের নাম গুরুত্বের সাথে উল্লেখ থাকায় এর প্রাচীনত্ব প্রমাণিত হয়। নামকরণ নিয়ে দুটি ধারার জনশ্রুতির প্রচলন রয়েছে। প্রথম ধারার জনশ্রুতি অনুসারে প্রাচীনকালের জনৈক নবীনচন্দ্র নামক রাজার নামানুসারে নবীন এবং গড় শব্দের অপভ্রংশ থেকে নবীনগর নামকরণ হয়েছে। কিন্তু এ এলাকার প্রাচীন ইতিহাসে নবীনচন্দ্র নামে কোনো রাজা এমনকি জমিদারেরও সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে দ্বিতীয় ধারার জনশ্রুতি অনুসারে মুসলিম শাসনামলে ঈদে মিলাদুন্নবীর দিন নবী এবং নগর দুটি শব্দের সংমিশ্রণে নবীনগর নামকরণ করা হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা 1912 সালে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয় এবং 1920 সালে 7টি ইউনিয়ন নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ থানায় এবং পরবর্তীতে 13টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় বাঞ্ছারামপুর উপজেলা। জনশ্রুতি আছে ঢাকার তৎকালীন জমিদার রূপলাল বাবুর একজন বিশ্বস্ত রায়ত বাঞ্ছারাম দাস বর্তমান উপজেলা সদরে বাস করতেন। তার আচার ব্যবহার এবং কাজকর্মের বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতি সন্তুষ্ট হয়ে তার নামে এই অঞ্চলের নামকরণ করা হয় বাঞ্ছারামপুর। দর্শক, এতক্ষণ দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।